হ্যালো ভিউয়ার্স, 1 মে 1960 ভোরবেলা পাকিস্তানের পেশোয়ার এয়ারবেস রানওয়ে ছেড়ে নিঃশব্দে আকাশে ডানা মেলল আমেরিকার টপ সিক্রেট স্পাই প্লেন ইউ-2। মাটি থেকে 70,000 ফুট বা প্রায় 21 কিলোমিটার উপর দিয়ে উঠতে সক্ষম এই বিমানটি নিয়ে আমেরিকা গর্ব করত। বলা হতো এটি অজেয় বা ইনভিনসিবল, যে কোনো রাশিয়ান রেডার বা রাশিয়ান সারফেস টু এয়ার মিসাইলের ধরাছোঁয়ার সম্পূর্ণ বাইরে। সোভিয়েত ইউনিয়নের একদম পেটের ভেতরে ঢুকে তাদের গোপন পারমাণবিক সাইটগুলোর নিখুঁত ছবি তুলে আনাই ছিল লকহিড কর্পোরেশন নির্মিত এই ইউ-2 স্পাই প্লেনের কাজ। আর সোভিয়েত ইউনিয়নের আকাশে ইউ-2 স্পাই প্লেন চালাতে সিআইএর পছন্দের লঞ্চপ্যাড ছিল তাদের বন্ধু দেশ পাকিস্তান। সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবি 1958 সাল থেকেই জানতো যে আমেরিকা তাদের মাথার উপর দিয়ে স্পাই প্লেন উড়াচ্ছে, কিন্তু এত উপরে আঘাত হানার মতো অস্ত্র শুরুতে তাদের হাতে ছিল না। তো সেদিন ইউ-2 স্পাই প্লেনটি চালাচ্ছিল পাইলট ফ্রান্সিস গ্যারি পাওয়ার্স। প্লেনটি উড়ল মাটি থেকে 70,000 ফুট উপর দিয়ে, নির্ভয়ে ঢুকে গেল সোভিয়েত ইউনিয়নের আকাশে। কিন্তু ইকেটারিনবার্গ শহরের আকাশে পৌঁছাতেই সব হিসাব পাল্টে গেল। নিচ থেকে ধেয়ে এলো সোভিয়েতদের তৈরি SA-2 সারফেস টু এয়ার মিসাইল। আকাশের বুকে বিকট শব্দে টুকরো টুকরো হয়ে গেল ইউ-2 স্পাই প্লেন। প্যারাশুট নিয়ে লাফিয়ে জীবন বাঁচালেন পাইলট, কিন্তু বন্দী হলেন রাশিয়ানদের হাতে। সোভিয়েতরা পুরো বিশ্বের সামনে আমেরিকাকে একরকম অপদস্থ করল। পেন্টাগনের করিডোরে নেমে এলো পিনপতন নীরবতা। সিআইএ বুঝতে পারল শুধু অধিক উচ্চতায় বিমান উড়িয়ে আর বাঁচা যাবে না। রাশিয়ান রেডার আর মিসাইল থেকে বাঁচতে হলে তাদের এমন কিছু বানাতে হবে যা রাশিয়ার মিসাইলের চেয়েও দ্রুত চলবে। উঠতে হবে 80,000 ফুট উপর দিয়ে এবং গতিবেগ হতে হবে মাক 3 বা ঘন্টায় 2200 মাইল। কিন্তু এই প্রচণ্ড গতিতে বাতাসের ঘর্ষণে প্লেনের বাইরের তাপমাত্রা পৌঁছাবে প্রায় 1200 ডিগ্রি ফারেনহাইটে। এই টেম্পারেচারে সাধারণ অ্যালুমিনিয়াম দিয়ে বানানো প্লেন আকাশে গলে মাখন হয়ে যাবে। একমাত্র সমাধান টাইটেনিয়াম, প্রচণ্ড শক্ত কিন্তু হালকা এবং প্রচণ্ড তাপ সহনশীল ধাতু। সমস্যা হলো তখনকার দিনে আমেরিকার কাছে এত বিপুল পরিমাণ টাইটেনিয়ামের মজুদই ছিল না। বড় বড় টাইটেনিয়ামের খনি তখন কোথায় জানেন? খোদ সোভিয়েত ইউনিয়নে। এটা যে কতটা অদ্ভুত পরিস্থিতি একটু ভাবুন। কোল্ড ওয়ার চলতেছে, দুই পক্ষ একে অপরের দিকে পারমাণবিক অস্ত্র তাক করে বসে আছে। আমেরিকা চাইতেছে এমন একটা প্লেন বানাতে যা রাশিয়ার উপরে গুপ্তচর ভিত্তি করবে, কিন্তু সেই প্লেন বানাতে লাগবে রাশিয়ার সম্পদ। এখন কিভাবে আমেরিকা রাশিয়া থেকে টনকে টন টাইটেনিয়াম পাচার করে আমেরিকা নিয়ে এলো এবং কিভাবে জন্ম নিল এভিয়েশন ইতিহাসের সবচেয়ে বড় বিস্ময় SR-71 ব্ল্যাকবার্ড? আর সেই গল্প বলবো, চলুন শুরু করা যাক। ক্যালিফোর্নিয়ার বারব্যাঙ্ক শহরে লকহিড কর্পোরেশনের একটি গোপন বিভাগ, যার নাম স্কাঙ্ক ওয়ার্কস। এই জায়গাটা তৈরি করেছিল একজন অসাধারণ ইঞ্জিনিয়ার। তার নাম ক্লারেন্স কেলি জনসন। কেলি জনসন হলেন সেই ব্যক্তি যিনি অসম্ভবকে সম্ভব করতে পারতেন। তার নীতি ছিল কম লোক, কম আমলাতন্ত্র এবং বেশি কাজ। তিনি বলতেন 5 জন ভালো ইঞ্জিনিয়ার দিয়ে যা করা যায়, 100 জন মিডিওকার ইঞ্জিনিয়ার দিয়ে তা করা সম্ভব না। এই মানুষটা এর আগে ইউ-2 তৈরি করেছিল মাত্র 8 মাসে। সরকার বলেছিল 2 বছর লাগবে, কেলি বললেন 8 মাস লাগবে, আর করেও দেখালেন। এবার তাকে দেয়া হলো আরও বড় চ্যালেঞ্জ। এমন একটা বিমান বানাতে হবে যা মাক 3 গতিতে উড়বে, মানে শব্দের চেয়ে 3 গুণ গতিতে, এবং 80,000 ফুট উপর দিয়ে উড়বে, মানে বায়ুমণ্ডলের প্রায় শেষ সীমানায়। রাডারে ধরা পড়বে কম এবং যে কোনো মিসাইলের নাগালের বাইরে থাকবে। কেলি জনসন বললেন ঠিক আছে, কিন্তু এখানে শুরু হলো আসল সমস্যা। এই গতিতে বায়ুর সাথে ঘর্ষণে বিমানের বাইরের পৃষ্ঠ 1200 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত গরম হয়ে যাবে। সাধারণ অ্যালুমিনিয়াম গলে যাবে, স্টেইনলেস স্টিল ব্যবহার করা যাবে, কিন্তু ওজনে ভারী, জ্বালানি বেশি লাগবে, রেঞ্জ কমে যাবে। তাহলে কি দিয়ে বানাবে বিমান? কেলি এবং তার দল পরীক্ষা নিরীক্ষা শুরু করলো এবং একটাই উত্তর বেরিয়ে এলো, টাইটেনিয়াম। SR-71 পুরো শরীরের 92% তৈরি হবে টাইটেনিয়াম দিয়ে। টাইটেনিয়াম পৃথিবীতে বিরল নয়, কিন্তু টাইটেনিয়াম আহরণ করা মানে মাটি থেকে বের করে বিশুদ্ধ ধাতুতে পরিণত করা, সেটা অত্যন্ত কঠিন এবং ব্যয় সাপেক্ষ কাজ। টাইটেনিয়ামের আকরিককে বলা হয় রুটাইল ওর। এটি বালির মতো মাটি,
এই আকরিক পাওয়া যায় পৃথিবীর মাত্র কয়েকটি জায়গায়। আর সেই যুগে সবচেয়ে বেশি রুটাইলোর মজুদ ছিল সোভিয়েত ইউনিয়নে। এখনকার ইউক্রেন তখন ছিল সোভিয়েত ইউনিয়নে। আর ইউক্রেনের ঝাইতোমির এবং ইরশান অঞ্চলে ছিল বিশাল আকার টাইটেনিয়াম খনি। মানে কথা পরিষ্কার, আমেরিকা যদি এই প্লেনটি বানাতে চায় তাহলে তার সবচেয়ে বড় শত্রুর কাছ থেকেই কাঁচামাল নিতে হবে। আর এই টাইটেনিয়াম এনে দেবে কে? সিআইএ। এখন সিআইএ তো আর সরাসরি মস্কোতে গিয়ে বলতে পারে না, ভাই তোমাদের দেশে গুপ্তচর বৃত্তি করার জন্য একটা প্লেন বানাচ্ছি, কিছু টাইটেনিয়াম বিক্রি করো। তাহলে উপায় শুরু হলো সিআইএর ইতিহাসের অন্যতম ধুরন্ধর এবং ডার্ক অপারেশন। তারা পুরো বিশ্ব জুড়ে, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ছড়িয়ে দিল অসংখ্য ভুয়া কোম্পানি বা শেল কোম্পানি। কাগজে কলমে এসব কোম্পানির অস্তিত্ব আছে, কিন্তু বাস্তবে এরা শুধুই সিআইএর ফ্রন্ট। এই কোম্পানিগুলোর কাজ ছিল শুধু একটাই, রাশিয়ার কাছ থেকে কৌশলে টাইটেনিয়াম কেনা। কিন্তু কেজিবিকে তো একটা কারণ দেখাতে হবে, এত টাইটেনিয়াম নিয়ে এরা করবেটা কি? সিআইএ এমন একটা গল্প ফাঁদলো যা শুনে আপনার হয়তো আজকের দিনেও হাসি আসবে। তারা রাশিয়ান মেটালার্জিক্যাল কর্পোরেশনগুলোকে জানালো এই বিপুল পরিমাণ টাইটেনিয়াম কেনা হচ্ছে পিৎজা ওভেন বানানোর জন্য। হ্যাঁ, ঠিকই শুনছেন, পিৎজা ওভেন। সিআইএ খুব ভালো করেই জানতো রাশিয়ানদের সাইকোলজি। সোভিয়েতরা মার্কিনীদের চরম ভোগবিলাসী পুঁজিবাদী এবং অলস মনে করত। তারা বিশ্বাস করতো আমেরিকানরা ফাস্টফুড আর আরামায়েশের জন্যও যে কোনো পাগলামি করতে পারে। তাই পিৎজা ওভেন বা গল্ফ ক্লাবের মতো বিলাসী জিনিসের জন্য এত দামি ধাতু কেনাটা রাশিয়ানদের কাছে খুব একটা অস্বাভাবিক মনে হয়নি। তাছাড়া এর পিছনে ছিল আরেকটি বড় কারণ, হার্ড কারেন্সি সংকট। সোভিয়েত ইউনিয়নের অর্থনীতি তখন ধুঁকতেছে, তাদের প্রচুর আমেরিকান ডলার দরকার। দেখছেন অবস্থা, ইহাকেই বলে ডলারের ক্ষমতা। সিআইএ নির্মিত শেল কোম্পানিগুলো সেই ডলারের বস্তা নিয়েই হাজির হয়েছিল। ডলারের লোভে এবং আমেরিকানদের ভোগবিলাসী ভেবে তাচ্ছিল্য করে কেজিবি এবং রাশিয়ান সরকার কোনো গভীর তদন্ত ছাড়াই টনকে টন টাইটেনিয়াম রপ্তানি করতে শুরু করলো। লকহিডের লেজেন্ডারি ইঞ্জিনিয়ার এবং ব্ল্যাকবার্ডের অন্যতম কারিগর বেন আর রিচ তার বইতে এই পুরো ঘটনা নিয়ে অসাধারণ একটি উক্তি করেছিলেন। তিনি লিখেছিলেন, রাশিয়ানরা ঘুণাক্ষরেও টের পায়নি যে তাদের মাতৃভূমির উপরে গুপ্তচরবৃত্তি করার জন্য যে প্লেনটি হন্যে হয়ে বানানো হচ্ছে, তারা নিজেরাই সেই প্লেন তৈরির কাঁচামাল সাপ্লাই দিচ্ছে। ভাবা যায়, পিৎজা ওভেন বানানোর নাম করে রাশিয়া থেকে আনা সেই টাইটেনিয়াম দিয়েই আমেরিকা তৈরি করেছিল তাদের এই ব্রহ্মাস্ত্র। কিন্তু টাইটেনিয়াম তো হাতে এলো, আসল যুদ্ধটা তো তখনও বাকি। কারণ এই অদ্ভুত ধাতু নিয়ে কাজ করতে গিয়ে স্কাঙ্ক ওয়ার্কসের ইঞ্জিনিয়াররা বুঝলেন তারা এমন এক বিপদে পা দিয়েছেন যা তাদের পাগল করে ছাড়বে। কি ঘটেছিল সেই ল্যাবরেটরিতে? সাধারণ অ্যালুমিনিয়াম ড্রিল করা ড্রিল বিট দিয়ে টাইটেনিয়াম ফুটো করতে গেলে ড্রিল বিটটাই টুকরো টুকরো হয়ে ভেঙে যেত। প্রতিটি ছিদ্র করার পর নতুন করে ড্রিল বিট ধার করতে হইতো। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা এলো অন্য জায়গা থেকে। মেকানিকরা সাধারণ রেঞ্জ দিয়ে টাইটেনিয়ামের নাটবল্টু টাইট দিচ্ছিলেন, কিন্তু যখনই হিট টেস্ট করা হলো এক অদ্ভুত কাণ্ড ঘটল। বল্টুর মাথাগুলো আপনা আপনি খসে পড়তে লাগলো। কারণ কি? তদন্তে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর তথ্য। সাধারণ যে টুলসগুলো তা ক্যাডমিয়ামের প্রলেপ দিয়ে আবৃত, আর উচ্চ চাপে এই ক্যাডমিয়াম টাইটেনিয়ামের সাথে মিশে তাকে কাচের মতো ভঙ্গুর করে দিচ্ছে। সাথে সাথে ল্যাবরেটরি থেকে ক্যাডমিয়াম প্লেটেড সব টুলস নিষিদ্ধ করা হলো। এরপর এলো ক্লোরিন আতঙ্ক। একজন ইঞ্জিনিয়ার একটা টাইটেনিয়াম শিটের উপরে সাধারণ পেন্টেল পেন দিয়ে দাগ কেটেছিলেন। কিছুদিন পর দেখা গেল সেই দাগের জায়গাটা অ্যাসিডে পোড়ার মতো গলে গেছে। কলমের কালিতে থাকা সামান্য ক্লোরিন টাইটেনিয়ামের জন্য ছিল বিষ। এমনকি ক্যালিফোর্নিয়ার বারব্যাঙ্ক শহরের সাপ্লাই পানি নিয়ে টাইটেনিয়াম ধোয়ার পরও একই ঘটনা ঘটল। পানিতে থাকা ক্লোরিন টাইটেনিয়ামে ফাটল ধরাচ্ছিল। বাধ্য হয়ে পুরো প্রজেক্টে শুধুমাত্র ডিস্টিলড ওয়াটার ব্যবহারের নির্দেশ দেওয়া হলো। উইং প্যানেল হিট টেস্টে এত বেঁকে গেল যে দেখতে আলুর চিপসের মতো লাগতে শুরু করলো। সমাধান, ঢেউ খেলানো প্যানেল ব্যবহার করা হলো, যা গরমে প্রসারিত হলেও আকৃতি ধরে রাখে। প্রথম দিকে আনা টাইটেনিয়ামের 95% বাতিল করতে হলো, কারণ উৎপাদনকারীদের হিট ট্রিটমেন্টে ফল্ট ছিল। ফলে টাইটেনিয়াম ভঙ্গুর হয়ে যাচ্ছিল এবং কাচের মতো ভেঙে যাচ্ছিল। একদিন কেলি জনসন রেগে গিয়ে বললেন, এই গড ড্যাম টাইটেনিয়াম আমাকে অকালে বুড়ো বানিয়ে দেবে। এত সমস্যার পরেও ইঞ্জিনিয়াররা কিন্তু থামেনি, প্রতিটি সমস্যার সমাধান বের করেছেন।
নতুন টুলস বানিয়েছিলেন, নতুন প্রক্রিয়া তৈরি করেছিলেন, এমনকি নিজেরাই টাইটেনিয়াম স্ক্রু আর রিভেট তৈরি করলেন। মোট 13 মিলিয়ন আলাদা আলাদা পার্টস বানানো হয়েছিল পুরো প্রোগ্রামের জন্য। বিমানটি যখন তৈরির শেষ পর্যায়ে, তখন একটা নতুন সমস্যা দেখা দিল। তরুণ ইঞ্জিনিয়ার বেন রিচ একটা আইডিয়া দিলেন, বিমানটাকে কালো রং করা হোক, কারণ কালো রং তাপ বেশি শোষণ করে কিন্তু বিকিরণেও বেশি তাপ ছেড়ে দেয়। হিসাব করে দেখা গেল কালো রং উইংয়ের তাপমাত্রা 35 ডিগ্রি কমিয়ে দিতে পারবে। কেলি জনসন প্রথমে রাজি হননি, বললেন রং মানেই ওজন বাড়বে, ফুয়েল খরচ বাড়বে। কিন্তু পরদিন কেলি জনসন সকালে এসে বললেন, রং দিয়ে তুমি ঠিকই বলছো, আমিই ভুলছিলাম। তো বিমানটা হলো কালো, আর তখন থেকেই এটার ডাকনাম হয়ে গেল ব্ল্যাকবার্ড। বিমানের বডি তো কোনো মতো তৈরি হলো, কিন্তু এই দানব বিমানকে উড়াবে কে? দরকার এমন এক ইঞ্জিন যা আগে কখনো তৈরিই হয়নি। প্যাট অ্যান্ড হুইটনি কোম্পানি বানালো একজোড়া দানবীয় ইঞ্জিন J58। কিন্তু সমস্যা হলো মাক 3 গতিতে ইঞ্জিনের ভেতরে তাপমাত্রা এত বেশি হবে যে সাধারণ জেট ফুয়েল বা JP4 পাইপের ভেতরেই বিস্ফোরিত হতে পারে। সমাধান? তৈরি হলো একদম নতুন ফুয়েল JP7। এই ফুয়েল এতই স্টেবল যে এর ভিতরে একটা জ্বলন্ত দেশলাই কাঠি ফেলে দিলেও তা দপ করে নিভে যেত। কিন্তু যে ফুয়েলে আগুন ধরে না, সেই জ্বালানি দিয়ে ইঞ্জিন স্টার্ট করবেন কিভাবে? এখানেই আনা হলো আরেক জিনিস, ট্রাইথাইল বোরেন। এটি এমন এক ভয়ানক রাসায়নিক যা বাতাসের সংস্পর্শে এলেই প্রচণ্ড বিস্ফোরণ ঘটায়। প্রতিবার ইঞ্জিন স্টার্ট করার সময় বা আফটার বার্নার অন করার সময় সামান্য একটু টিইবি স্প্রে করা হতো। ফলাফল, রাতের আকাশে তখন দেখা যেত এক অসাধারণ দৃশ্য। ইঞ্জিনের পেছন থেকে বেরিয়ে আসতো এক সবুজ শিখা, যেন কোনো ভিন গ্রহের যান। তবে এই প্লেনের সবচেয়ে অদ্ভুত দিকটি ছিল রানওয়েতে। মাটি থেকে ওড়ার আগে ব্ল্যাকবার্ড থেকে অঝরে JP7 ফুয়েল চুইয়ে চুইয়ে পড়ত। কারণ কি জানেন? বিমানটি যখন আকাশে মাক 3 গতিতে ওড়ে তখন প্রচণ্ড তাপে টাইটেনিয়াম প্যানেলগুলো কয়েক ইঞ্চি পর্যন্ত প্রসারিত হয়। তাই ইচ্ছা করেই প্যানেলগুলো একটু ঢিলা রাখা হয়েছিল, যাতে আকাশে ওড়ার পর তাপে ফুলে এরপর নিচ্ছিদ্র হয়ে যায়। কিন্তু মাটিতে থাকা অবস্থায় প্লেনটি ছিল একটা ফুটো বালতির মতো। এ কারণে ব্ল্যাকবার্ড কখনোই ফুল ট্যাঙ্ক জ্বালানি নিয়ে উঠতে পারত না। ওড়ার পর মাঝ আকাশে KC-135 ট্যাঙ্কারের মাধ্যমে এটাকে রিফুয়েল করা হতো, অর্থাৎ চলতো মিডিয়া রিফুয়েলিং। অবশেষে তৈরি হলো এভিয়েশন ইতিহাসের সবচেয়ে অসাধারণ এই বিমান। কিন্তু এটা চালাবে কে? 80,000 ফুট উপরে, যেখানে বাতাসের চাপ এতই কম যে মানুষের রক্ত ফুটতে শুরু করে, সেখানে সাধারণ কোনো মানুষের পক্ষে কি বেঁচে থাকা সম্ভব? এই প্লেন চালানোর জন্য পাইলটদের পড়তে হতো মহাকাশচারীদের মতো স্পেস স্যুট। শুরু হলো মানুষের শরীরের সক্ষমতার চরম এক পরীক্ষা। কী হতো বিমানের ককপিটের ভেতরে? 85,000 ফুট উপরের জগৎটা কোনো আকাশ নয়, ওটা মহাকাশের সীমানা। সেখানে বায়ুর চাপ এতই কম যে কোনো সুরক্ষা ছাড়া গেলে মুহূর্তের মধ্যে আপনার শরীরের রক্ত টকবক করে ফুটতে শুরু করবে। পাইলটদের ট্রেনিংয়ের সময় অ্যালটিটিউড চেম্বারে একটা ভয়ঙ্কর ডেমো দেখানো হতো। জানালার পাশে এক গ্লাস পানি রাখা হতো। উচ্চতা বাড়ার সাথে সাথে কোনো ধরনের তাপ ছাড়াই সেই পানি টকবক করে ফুটতে শুরু করতো, বাষ্প হয়ে যেত, উধাও হয়ে যেত। ঠিক এটাই হবে আপনার রক্তের সাথে যদি ককপিটের ভেতরের প্রেসার কোনো কারণে লিক হয়ে যায়। এই মৃত্যু ফাঁদ থেকে বাঁচতে পাইলটদের পড়তে হতো ডেভিড ক্লার্ক মডেলের 1030 স্যুট। দাম সেই আমলের $1,20,000। দেখতে একদম নভোচারীদের মতো। কিন্তু টানা 10 ঘন্টার মিশন। এই বদ্ধ স্যুটের ভেতরে বাথরুম করবেন কিভাবে? এর জন্য ছিল UCD নামের একটি অস্বস্তিকর ব্যবস্থা। একটা টিউবের মাধ্যমে প্রস্রাব স্যুটের ভেতরেই ছোট ব্যাগে জমা হতো। কিন্তু যদি পেটের সমস্যা হয়, যেমন 1977 সাল RAF মিল্ডেনহল থেকে উড়ল একটি ব্ল্যাকবার্ড। মাঝ আকাশে প্রথম রিফুয়েলিংয়ের সময় পাইলট বুঝতে পারল তার পেটে সমস্যা হচ্ছে। সাধারণ কোনো পাইলট হলে সাথে সাথে মিশন বাতিল করে বেজে ফিরে যেত, কিন্তু ব্ল্যাকবার্ডের এই পাইলটরা সাধারণ ছিল না। তিনি সিদ্ধান্ত নিলেন মিশন চলবে। টানা 8 ঘন্টা তিনি নিজের মলের উপরে বসে মাক 3 গতিতে প্লেন চালালেন। ল্যান্ড করার পরে যখন তাকে দ্রুত স্যুট থেকে বের করা হলো, দেখা গেল অ্যাসিডিক রিয়াকশনে তার শরীরের নিচের অংশে চামড়া পর্যন্ত পুড়ে গেছে। যন্ত্রণায় তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না, তবুও তিনি মিশন বাতিল করেননি। এটাই ছিল এই প্রোগ্রামের পাইলটদের অমানসিক ডেডিকেশন।
জাপানের ওকিনাওয়ার কাদেনা এয়ারবেস। SR-71 যেদিন প্রথম সেখানে নামলো, স্থানীয়রা এর রূপ দেখে আটকে গেল। তারা এর নাম দিয়েছিল হাবু, ওকিনাওয়ার এক ভয়ঙ্কর বিষাক্ত পিট ভাইপারের নামে। এরপর থেকে ব্ল্যাকবার্ডের পাইলটরা সারা বিশ্বে হাবু নামেই পরিচিতি পেল। ডিনাইড এরিয়া, শত্রুর সবচেয়ে সুরক্ষিত আকাশসীমা। সেখানে ঢোকা মানেই নিশ্চিত মরণ। লিবিয়া, মধ্যপ্রাচ্য, উত্তর কোরিয়া থেকে শুরু করে খোদ সোভিয়েত ইউনিয়ন, সব জায়গায় বুক ফুলিয়ে ঢুকে পড়ল এই কালো দানব SR-71 ব্ল্যাকবার্ড। নিচে তখন প্রতিপক্ষের রাডারে বাজতে শুরু করলো রেড অ্যালার্ট সাইরেন। রাডারে ঠিকমতো লক করার আগেই আকাশ চিরে বেরিয়ে যেত ব্ল্যাকবার্ড। শত্রুরা পাগল হয়ে যেত একে ভূপাতিত করার জন্য। রাশিয়া ছিল SR-71 এর সবচেয়ে বড় শত্রু। রাশিয়া এই বিমানকে ধরতে চেয়েছিল, ধ্বংস করতে চেয়েছিল। রাশিয়ার সেরা পাইলট MiG-25 চালিয়ে SR-71কে ধাওয়া দিয়েছিল, কিন্তু পারেনি। রাশিয়া ব্ল্যাকবার্ডকে ধ্বংস করতে সব মিলিয়ে 4000-এর বেশি মিসাইল ছুড়েছিল, কিন্তু ফলাফল একটা মিসাইলও ব্ল্যাকবার্ডের গায়ে সামান্য আঁচড় পর্যন্ত কাটতে পারেনি। যখনই SR-71 বিমানের ককপিটে পাইলট রাডার ওয়ার্নিং রিসিভার থেকে বিপ বিপ শব্দ শুনতে পেতেন, অর্থাৎ কোনো সারফেস টু এয়ার মিসাইল তার দিকে আসতেছে এটা বুঝতে পারতেন, তখনই পাইলট কোনো প্যানিক করতো না। তারা শুধু থ্রোটল একটু বাড়িয়ে দিত। মুহূর্তের মধ্যে প্লেন উঠে যেত আরও উপরে, আরও দ্রুত গতিতে। আর নিচ থেকে ধেয়ে আসা সেই মিসাইলগুলো মাঝ আকাশেই জ্বালানি ফুরিয়ে অসহায়ভাবে খসে পড়তো মাটিতে। শত্রুদের জন্য এর চেয়ে বড় মনস্তাত্ত্বিক পরাজয় আর কিছুই ছিল না। তারা জানতো ব্ল্যাকবার্ড তাদের মাথার উপর দিয়েই যাচ্ছে, কিন্তু তাদের কিছুই করার ছিল না। যেমন জুন 1989, প্যারিস এয়ার শো। সোভিয়েত ইউনিয়ন প্রথমবারের মতো পশ্চিমাদের সামনে নিয়ে এলো তাদের অত্যাধুনিক ফাইটার সুখোই 27। সাথে এসেছিল তাদের প্রধান টেস্ট পাইলট, বিখ্যাত কোবরা ম্যানুভারের উদ্ভাবক ভিক্টর পুগাচেভ। পুরো মিডিয়ার নজর ছিল পুগাচেভের দিকে, কিন্তু সেই শোতে উপস্থিত ছিলেন দুইজন মার্কিন হাবু পাইলট, গ্রিজ এবং জিম। তারা সিদ্ধান্ত নিলেন শত্রুদের সাথে একটু অন্যভাবে দেখা করবেন। মিডিয়াকে ফাঁকি দিয়ে তারা রাশিয়ান পাইলটদের হাতে গোপনে চিরকুট গুজে দিল। লেখা ছিল, টাওয়ারের নিচে দেখা করতে আসো মার্কিন পাইলটরা। রুদ্ধদ্বার এক গোপন কক্ষে শুরু হলো দুই পরাশক্তির সেরা পাইলটদের আড্ডা। মার্কিন পাইলটরা নিয়ে এলেন তাদের ঐতিহ্যবাহী টোকিলা হুকার, আর রাশিয়ানরা খাঁটি রাশিয়ান ভদকা। কথার ফাঁকে ভিক্টর পুগাচেভ হেসে দিয়ে বললেন, স্টিভ, পরের বার আমাদের উপরে যখন গুপ্তচরবৃত্তি করতে আসবে, রেডিওতে অন্তত একটু হ্যালো বইল। মার্কিন পাইলট স্টিভ কম যান না, তিনি হাসতে হাসতে জবাব দিলেন, অবশ্যই ভিক্টর, তবে রেডিওতে আমার কণ্ঠ যদি খুব পরিষ্কার শোনো তাহলে বুঝবে আমি তোমার চেয়ে অনেক অনেক দূরে আছি, কারণ আমাদের রেডিওগুলো অনেক পাওয়ারফুল। একথা শুনে সবাই হেসে দিল। যাই হোক, SR-71 বেশ কয়েকবার ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। যেমন 1973 সালে ইয়ম কিপুর যুদ্ধ চলতেছিল ইসরায়েল এবং আরব রাষ্ট্রগুলোর মধ্যে। একটা সময় দুই পক্ষই দাবি করে তারা সৈন্য পিছিয়ে নিয়েছে, কিন্তু কেউ কাউকে বিশ্বাস করছে না। আমেরিকান প্রেসিডেন্ট সত্য জানতে চাইলেন। SR-71 উড়ে গিয়ে প্রমাণ নিয়ে ফিরে এলো, কেউই আসলে সৈন্য সরায়নি। 1986 সালে লিবিয়াতে আমেরিকা বিমান হামলা চালায়। হামলার আগে এবং পরে SR-71 ছবি তুলে এনেছিল। 1981 সালে একবার উত্তর কোরিয়ার ডিমিলিটারাইজ জোনে SR-71 ঢুকে গেল। উত্তর কোরিয়ানরা মিসাইল ছুড়েছিল, কিন্তু SR-71 পাইলট থ্রোটল বাড়ালো আর মিসাইলগুলো পেছনেই পড়ে রইল। টানা 24 বছর সার্ভিস দিয়েছে এই বিমান, কোনো শত্রুই তাকে ঘায়েল করতে পারেনি। কিন্তু 80 দশকের শেষের দিকে পেন্টাগনের আমলাতন্ত্র ব্ল্যাকবার্ডের উপরে আগ্রহ হারিয়ে ফেলল। তারা এই প্রোগ্রাম বন্ধ করার জন্য অজুহাত খুঁজতে শুরু করলো। কারণ হলো এই প্লেনটির মেনটেন্যান্স খরচ ছিল অনেক বেশি, আর ততদিনে আমেরিকা বানিয়ে ফেলেছে অত্যাধুনিক সব স্যাটেলাইট। ব্ল্যাকবার্ডের কাজ অর্থাৎ ছবি তোলা এখন স্যাটেলাইট দিয়েই সম্ভব। 1990 সাল ব্ল্যাকবার্ডকে চিরতরে অবসরে পাঠানোর নির্দেশ দেওয়া হলো, কিন্তু বিদায়বেলায় এই কিংবদন্তি প্লেনটি বিশ্বকে দেখিয়ে গেল তার শেষ চমক। 6 মার্চ 1990 লস অ্যাঞ্জেলস থেকে ওয়াশিংটন ডিসি পাড়ি দিল SR-71। সময় নিল মাত্র 64 মিনিট। গড় গতি ছিল ঘন্টায় 2144 মাইল। আমেরিকার আকাশ কাঁপিয়ে এক বিশাল সনিক বুম তুলে সে জানান দিয়ে গেল, আমি হার মানিনি, আমাকে জোর করে থামানো হয়েছে। আজ ব্ল্যাকবার্ড জাদুঘরে বন্দি, কিন্তু এভিয়েশন ইতিহাসে এর চেয়ে বড় কোনো পোয়েটিক জাস্টিস বা কাব্যিক বিচার আর নেই। কিন্তু আপনি কি ভাবতেছেন স্নায়ুযুদ্ধ শেষ মানেই এই ডার্ক গেমগুলো বন্ধ হয়ে গেছে? মোটেই না। আজও এই মুহূর্তেই
বিশ্বের কোনো না কোনো প্রান্তে চলতেছে এমন আরও ভয়ঙ্কর সব জিওপলিটিক্যাল মাস্টার প্ল্যান, যা হয়তো আপনি জানতে পারবেন আরও কিছুদিন পর, হয়তো 20 বছর পর। বিশ্ব রাজনীতির রোমাঞ্চকর দুনিয়ার এমন সব গোপনীয় ঘটনাগুলো জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। আর কিভাবে ইসরায়েল বানিয়েছিল তাদের নিউক্লিয়ার ওয়েপন তা জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভালো লাগবে আশা করি। ধন্যবাদ।